শালা তোর এমন জায়গায় মারবো না, চিৎকার করতে পারবি না, নিঃশ্বাস নিতে পারবি। এটা আবার কোন জায়গা ভাই? বুঝতে পারছিস না কোথায়? তোর মিডিলে। আমিও আপনার এমন জায়গায় এমন জায়গায় মারবো যে মেয়েটা আমার দিকে তেড়ে এলে ওর বান্ধবীরা ধরে নেয়। চিনিস তুই আমাকে? আমি কে? আপনাকে চিনে আমার লাভ আছে? আচ্ছা, যখন ঘটা করে নিজের পরিচয় দিতে চাইছেন তখন দেন শুনি। আপনি কোন গ্রামের আন্টি? বলেন আপনার নাম কি, বাসা কোথায়, কোন ক্লাসে পড়েন? উফ, ক্লাসে না, ক্লাসে কি জব করেন আন্টি? আন্টি লাগছে তো ওই আর কি। আপনার ফোন নাম্বার কি? শালা তোকে তো কি করব সেটা উপরওয়ালাই জানে। এই ছাড় তোরা, ওর একদিন কি আমার একদিন। আন্টি এত চেতেন কেন? আর আপু, আপনারা ছাড়বেন না? যে রাক্ষসী টাইপের, না জানি আমাকে পেলে কি করে। শালা তুই কাকে আন্টি বলিস? তুই আন্টি, তোর 14 গোষ্ঠী আন্টি। আন্টি এত রাখছেন কেন? আর আপনি না আপনার পরিচয় দিবেন বললেন? মেয়েটা ওদের থেকে ছাড়া পেতেই দিলাম দৌড়। পিছনে ফিরে দেখি রাকিবও আসছে। চলেন, হয়েছেটা কি বলি। কলেজের বড় আপুরা এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে। আমরা দুই বন্ধু ওখানে দিয়ে আসছি। তখন দেখ তো আমি কত সুন্দর, কলেজে কত ছেলে আমাকে দেখে ক্রাশ খায়, কত ছেলে পেছনে ঘুরে, তার ঠিক আছে? হুম। হঠাৎ কথা শুনে দাঁড়িয়ে বললাম, যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। আর পচা জিনিসে একটু মাছি ভন ভন বেশি করে। আমার কথা শুনে ওই মেয়ে বাদে বাকি মেয়েগুলো হেসে দিল। আর মেয়েটা অনেক রেগে গেল। রেগে বলল, কি বললি তুই? আমি পচা জিনিস? শালা তোকে তো আমি কি যে করব। আমি ভুল কি বলেছি বলবেন? আচ্ছা, আমি ভুল কোথায় বললাম বুঝতে পারছি না। সে যাই হোক, দৌড়িয়ে অনেক ক্লান্ত, থামতে গিয়ে হঠাৎ করে কারোর উপর পড়ে গেলাম। সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে। মেয়েটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আমার মুখটা মেয়েটার বুকের উপর পড়েছে। মেয়েটা ধাক্কা দিয়ে সরিয়ে উঠে গেল। তারপর আমি উঠতেই ঠাস ঠাস থাপ্পড় খেয়ে তো আমি চোখে সরিষার ফুল দেখতে শুরু করেছি। মাথা ঝাঁকিয়ে ঠিক হতে যাব, তখন আবারও থাপ্পড় পড়ে গেল। একটু পরে মাথা ঝাঁকিয়ে ঠিক হলাম, দেখি ওই মেয়েটি, আর যার উপর পড়েছি ওই মেয়েটা রাগীভাবে তাকিয়ে আছে। আজকে যে আমার কপালে কি আছে আল্লাহ জানেন। আমার জীবনের প্রশ্ন, এখান থেকে এখন কেটে পড়াই ভালো। আবার পালাতে যাব, তখন দুইজনে দুই হাত ধরে নিল। মাম্মি আমাকে বাঁচাও। পালিয়ে যাবি কোথায়? আমার ভুল হয়ে গেছে আপু, মাফ চেয়ে নেন। না মানে, মাফ করে দেন। বুঝতে পারছি তুই কেমন ছেলে, তোকে এমন ভাবে সোজা করা যাবে না। এই তোর আব্বুর নাম্বার দে। ইমোশনাল হয়ে বললাম, আপু, আমার আব্বু নেই, নাম্বার কোথা থেকে দিব? সরি রে। আচ্ছা যা তাহলে, আর এমন করবি না। শ্রাবণী, ছেড়ে দে এটাকে। শালা, এই হারামজাদা, চোখ খুলে কি দৌড়াস নাকি? বাদ দে, ও আমার তাড়া খেয়ে দৌড়ানি দিচ্ছিল। ধন্যবাদ আপু। আচ্ছা আপু, আপনার নাম কি? ইসরাত জাহান ইরা। তোমার নাম কি? আকাশ আহমেদ নীল। যাই আপু। ছেড়ে দিতেই দৌড় দিলাম। কিছু দূর এসে এক জায়গায় দাঁড়িয়ে হাঁপাতে লাগলাম। বাপের বাপ, অনেক বড় বাঁচান বেঁচেছি, না হলে আজকে আমার কি যে অবস্থা হতো। হঠাৎ পিছন থেকে কেউ পিঠের উপর হাত রাখলো। ভয় পেয়ে বললাম, আপু, আমি আবার কি করলাম? প্লিজ আপু, ছেড়ে দেন। আমি আর আপনাদের কিছু বলবো না। আপনাদের কেন, কোনো মেয়েকেই কিছু বলবো না। পিছন থেকে হাসির শব্দ এলো, পরিচিত কণ্ঠ। হুম, রাকিব শালা হাসে। ঘুরে রেগে গিয়ে বললাম, শালা, তোর নানির খালি ঘর এমনভাবে ভয় দেখাস কেন? হা হা হা। তুই যে এত ভীতু জানতাম না।
এমন মাইন্ডকার চিপায় যখন পড়বি তখন বুঝবি কি অবস্থা হয়। তা বুঝলাম, কিন্তু আঙ্কেলকে জীবিত থাকতে মেরে দিলি? যান বাঁচানো ফরজ, না হলে আজকে আমার মান সম্মান কেউ বাঁচাতে পারতো না। আচ্ছা বন্ধু, ওরা কোন ক্লাসে পড়ে রে? এতদিন ধরে ক্লাস করি, ঘুরে ঘুরে সবাইকে দেখে বেড়াই, কিন্তু এদের তো দেখতে পাইনি কখনো। আমাদের ক্লাসে যখন দেখিনি তখন আমাদের ক্লাসের না, অন্য ক্লাসে পড়তে পারে। খোঁজ নিতে হবে কোন ক্লাসে পড়ে। এমনভাবে আমাকে দৌড়ানি দেওয়ার শাস্তি দেওয়া লাগবে। এই জন্য বলে কুত্তার লেজ কখনো বাঁকা হবে না, আর তুইও কখনো ভালো হবি না শালা। দূর হ, তেমন কিছু হবে না। আগে চল ওই সেমরিদের সাথে কথা বলে আসি। ওই নীলা মেয়েটা কিন্তু আমার উপর ফিদা। ভাবতেই ভালো লাগে আমাকেও কেউ পছন্দ করে। পচা জিনিসে একটু মাছি বেশি ভনভন করে। অপমান করলি তো, কিন্তু আমি গায়ে মাখলাম না। তোর যে শরীরে গন্ডারের চামড়া, তোর কি এতগুলো তোর কি এগুলো কিছু মনে হবে? আঙ্কেলের কাছে এত মায়ের খাস, কিন্তু তোর শিক্ষা হয় না। চিন্তা নাই, সমস্যা নাই। আচ্ছা চল ওদের কাছে যাই। নীলারা দাঁড়িয়ে আছে, ওদের কাছে গেলাম। হাই, কি অবস্থা সবার? এই তো ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। আজকে তোমাকে কত কিউট লাগছে ইয়ার। সত্যি? এই মেয়েদের একটা সমস্যা, কেউ প্রশংসা করলে লজ্জায় একবারে লাউডোঙা হয়ে যায়। ঢং। চুপ কর শালা। লজ্জা ঢং মেয়েদের অলংকার। ওরা করবে না তো তুই করবি নাকি? ঠিক বলছো, এই জন্য তো তোমাকে এত ভালো লাগে। তাই নাকি? এত ভালো লাগে কেন? জানি না তো, কিন্তু দেখলাম একটা আপু তোমাকে তাড়া করছিল, কিন্তু কেন? উনি নিজের রূপের প্রশংসা করছিল। আমি সেটা শুনে বললাম, যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। আমার কথা শুনে ওখানে সবাই হেসে দিল। আমি চুপ করে ওদের হাসি দেখছি। নীলা হাসি থামিয়ে দিয়ে বলল, ছোট থেকেই কেমন ফাজিল নাকি? আম্মু তো তাই বলে। আচ্ছা ক্লাসে যাবা না? চলো, সময় তো হয়ে গেল। তাই সবাই ক্লাসে চলে এলাম। কিছুক্ষণ পর স্যার এলো, তাই ক্লাস করতে লাগলাম। চলেন পরিচিত হয়ে নেই। আমি আকাশ আহমেদ নীল। এইবার অনার্স ফার্স্ট থেকে সেকেন্ড ইয়ারে উঠলাম। আব্বু এই কলেজেরই প্রিন্সিপাল, অনেক রাগী। বড় একটা ভাইয়া আছে, উনিও জব করেন। বিয়ে হয়নি, তবে মেয়ে দেখছে। আর আম্মু আর কি করবে, বাসায় গৃহিণী। ক্লাস শেষ করে বাসায় ফিরছি, তখন সামনে তাকিয়ে দেখি ওই আপুগুলো যাচ্ছে। এটা দেখে রাকিব বলে উঠল। এই যে আন্টি, দাঁড়ান দাঁড়ান। রাকিব বলেই ঘুরে গেল, আর রাকিবের কথা শুনে মেয়ে গেল আমার দিকে তাকালো। শালা কি বাসটাই না দিল। আমার তো প্রাণ পাখি যায় যায় অবস্থা। মেয়েটা রেগে আমার কাছে এলো, মনে হয় গালের উপরে কয়েকটা থাপ্পড় পড়লো। কি পড়লো, ভয়ে চোখ বন্ধ করে নিয়েছি। অনেকক্ষণ চোখ বন্ধ করে আছি, কিন্তু মেয়েটা কিছু বলছে না। একটা চোখ খুলে তাকিয়ে দেখি মেয়েটা আমার অবস্থা দেখে মিটমিট করে হাসছে। দুই চোখ খুলতেই মেয়েটা বলল, তখন ওভাবে মিথ্যা বললে কেন যে তোমার আব্বু নেই? না আসলে ভয় পেয়ে আপনাদের থেকে বাঁচার জন্য। একটা কথা বলবো না, মানে যদি রাগ না করেন তাহলে। বলো শুনি। আপনার এমন মিটমিট হাসিটা অনেক সুন্দর। আপনার গালে টোল পড়ে, এতে আরো সুন্দর দেখাচ্ছে। বড় আপুদের সাথে লাইন মারার চেষ্টা করছো, এটা কি ঠিক হচ্ছে? একটু দূরে দাঁড়িয়ে বলল, কিসের কিসের সিনিয়র কিসের জুনিয়র, লাইট অফ দেন, সব কিছু সমান। বলেই উল্টো দিকে দিলাম দৌড়। জানি ওখানে থাকলে মাইর খেতেই হবে। একটু দূরে এসে দাঁড়িয়ে দেখলাম মেয়েটা একটু তাকিয়ে থেকে চলে গেল। আমিও চলে এলাম। রাকি ভালাই তো আগেই কেটে পড়ে আছে। তারপর কলেজ থেকে বাইরে আসতে দেখি রাকিব দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। কাছে গিয়ে বললাম, হালা, সবসময় আমাকে বাস দেওয়ার জন্য প্রস্তুত থাকিস,
কিন্তু সত্যি বলতে ভাই মেয়েটার হাসি দেখে ক্রাশ খেয়েছি। বাহ, ভালোই তো। আচ্ছা, রেস্টুরেন্টে চল, খাওয়াবো। কোন খুশিতে? বাইকে ওঠ, তারপর বলছি। রাকিব বাইকে উঠে বসলো। তারপর আমি উঠে বসতেই চালাতে লাগলো। এবার বল কি জন্য খাওয়াবি? আমার এক্সের সংসার গেছে। এটা কোনো খুশির কথা হলো? যদিও একটু একটু ওই শালি তো আবার বড়লোক দেখে গেছিল। বর্তমানে এমন হয়েছে, মানুষ একসাথে সব কিছুই চাইতেছে। ভালোবাসাও চাচ্ছে, অনেক টাকা পাওয়া ছেলেও চাচ্ছে। ওর প্রতি তো আমার ভালোবাসা আর সময় দেওয়া কম ছিল না, শুধু টাকা ছিল না, খুব দামি দামি গিফট করতে পারতাম না। তাই শালি টাকাওয়ালা দেখে বিয়ে করে নিল। শুনলাম বরের নাকি ওকে সময় দেয় না, ভালোবাসে না। কি বলবো বল, মানুষের ধর্মই হয়তো এখন এমন হয়ে গেছে। মানুষ বুঝতে চায় না শুধু টাকা থাকলেই সুখী হওয়া যায় না, ভালোবাসা, কেয়ার এগুলোও প্রয়োজন হয়। তারপর একটা রেস্টুরেন্টে এলাম। তারপর খাওয়া শেষ করে বাসায় এসে ফ্রেশ হলাম। আম্মু খাবো না, বাইরে থেকে খেয়ে এসেছি। বাসায় খাবার রেখে বাইরে খাওয়া আসা, তাই না? দাঁড়া, তোর আবুকে আর ভাইয়াকে তোর হাত খরচ দিতে বলো, বন্ধ করতে বলছে। আরে আমি আমার টাকা দিয়ে খাইনি তো, রাকিব ট্রিট দিয়েছিল। কি এমন খেয়েছিস যে আর কিছু খাবি না? কাচ্চি খেয়েছি। আচ্ছা এখন রুমে যাই। আম্মু, ও আম্মু, আমাকে একটা বাইক কিনে দিতে বলো না, আমারও তো ইচ্ছা করছে একটা বাইক চালাতে। ওইসব বাইকটাই খাবে না, বাইক চালাতে গিয়ে কোথায় কি হয় তার ঠিক নেই, আমি কিছু বলতে পারবো না। ধুর ধুর, মন খারাপ করে রুমে এসে ফোন চাপতে চাপতে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে দেখি ভাইয়া ছাদে যাচ্ছে, পিছনে পিছনে আমিও গেলাম। ভাইয়া আমার থেকে 4 বছরের বড়, তাই তুই করেই বলি, তুমি বলা হয় না। এই জন্য আব্বুর কাছে কত বকা খেয়েছি তার ঠিক নেই। বিধিবাম ওই কথায় আছে না, স্বভাব যায় না মলে, কয়লা যায় না ধুলে। ভাইয়া, এই ভাইয়া শোনো না, তোর আবার কি হলো? আব্বুকে বলো না বাইক কিনে দিতে, আমারও তো ইচ্ছা করছে বাইক চালাতে। বলো না আব্বুকে। আমি এসব পারবো না, যা ভাগ এখান থেকে। বিষয়টা মাথায় রাখলাম, যদি আমার কাছে কিছু চাইতে আসিস তাহলে সেদিন আমিও দেখে নিব তোরে। রাগ দেখিয়ে ওখান থেকে চলে এলাম। তারপর রাকিবকে ফোন দিয়ে ডাকতেই কিছুক্ষণ পর ও আমার বাসার সামনে আসে, তাই ওর সাথে বেরিয়ে পড়লাম। হালার ট্যাঙ্কি, মাঝে মধ্যে আমাকে ওর বাইকে তেল ভরে দেওয়া লাগে। তারপর ঘোরাঘুরি করে রাতে বাসায় এলাম। রাতে খাবার সময় আব্বু বললেন, তোমার জন্য একটা সম্বন্ধ আসছে, মেয়েটা অনেক ভালো। তুমি অনেক মেয়ে রিজেক্ট করছো, আমি আর না শুনতে চাই না। আব্বু, আমাকে আর একটু সময় দাও। তুমি একটু একটু করে অনেক সময় নিয়েছো, আর না। আর কয়েকদিন সময় দাও, তারপর না হয় বলছি। ওকে ঠিক আছে, আমি যেন 2 দিন পর না শুনতে না পাই। এমনভাবে কথা বলে মনে হয় যেন দাদি কখনো মুখে মধু দেয়নি। সবসময় এমনভাবে কথা বলে, মুখে রস খস কিছু নেই। আমার কথা শুনে রেগে তাকালো। আমি মাথা নিচু করে খেতে লাগলাম। আম্মু আর ভাইয়া মিটমিট করে হাসছে। তোকে কি যে বলবো রে, এত ব্যাহা কেন তুই? আপনার হাতের মায়ের খেয়ে খেয়ে এই অবস্থা হয়েছে। আচ্ছা আব্বু, একটা কথা বলি, আমাকে একটা বাইক নিয়ে দেন না। আমার কথা শুনে রেগে তাকালো, তাই আর কিছু বলার সাহস হলো না। তারপর চুপচাপ খেয়ে থেমে চলে এলাম। কিছুক্ষণ পর পড়ছি, তখন দেখলাম ভাইয়া আমার রুমে এলো, তারপর আবার চলে গেল। একটু পরে আবার এলো। কিরে, কিছু কি বলবি? তোকে একটা কথা বলার ছিল, কিন্তু কিভাবে যে বলবো বুঝতে পারছি না। তোর কথা আমি
শুনবো না? তুই বিকেলে আমার সাথে কি ব্যবহার করেছিস মনে আছে? ভাই আমার ভুল হয়েছে। অত কিছু বাদ দিয়ে বল, কি হয়েছে? আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, তাই এসব বিয়ে রিজেক্ট করে দিচ্ছি। সেটা আগেই সন্দেহ করেছিলাম। তো আমি কি করতে পারি? আমি কিছু করতে পারবো না। ভাই প্লিজ এমনভাবে বলিস না। পারলে তুই আব্বুকে রাজি করাতে পারবি। আব্বুর সামনে আমার দাঁড়ানোর সাহস পাবো না। প্লিজ ভাই, ফিরিয়ে দিস না। আমি কি করতে পারি বল? আমাকে কি করতে হবে? আর বিনিময়ে আমি কি পাবো? তুই বাইক চাইছিলি না, আমি তোকে নিয়ে দিব। আরে তাহলে কিস বাত কা দেরি। কিন্তু তুই যে আমাকে সত্যি বাইক নিয়ে দিবি তার গ্যারান্টি কি? যদি সত্যি বাইক নিয়ে দিস তাহলে আব্বুকে যেভাবেই হোক ম্যানেজ করার দায়িত্ব আমার। সত্যি সত্যি সত্যি, 3 সত্যি বলছি, দিব মানে দিব। তাহলে আগামীকাল বাইক দিবা, তারপর আব্বুকে বলবো। তোর বিশ্বাস হচ্ছে না? আমাকে বিশ্বাস হয় না তোর? না, তোকে আমার বিশ্বাস হয় না। তুই পরে পাল্টি খেতে পারিস, তোর বিশ্বাস নেই। আর শোন, আগামীকাল বাইক নিতে যাবি আর তোর গার্লফ্রেন্ডকে দেখাবি, তারপর আব্বুকে রাতে আমি বলবো। তোর কি গ্যারান্টি আছে আব্বুকে রাজি করাবি? যদি আমার উপর তোর ভরসা না থাকে তাহলে যা তুই, আর আমিও দেখি তুই ওই মেয়েটিকে কিভাবে বউ করে এই বাসায় নিয়ে আসিস। সুযোগ পেয়ে এমনভাবে ব্ল্যাকমেল করবি? আহা, বুঝো না? দুধু খাও। রাজি হলে বলো, না হলে তুই যেতে পারিস, আমি পড়বো। যা ভাগ আমার রুম থেকে। ঠিক আছে, তোকে আগামীকালকে এই বাইক কিনে দিব। ওকে, নিশ্চিন্তে গিয়ে ঘুমিয়ে পড়, তোর কাজ হয়ে যাবে। ভাইয়া চলে গেল। আমি পড়াতে মন দিলাম। অনেক খুশি খুশি লাগছে। যাক, অনেক দিনের ইচ্ছা পূরণ হবে। তারপর কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে এলাম। দেখি আব্বু ও ভাইয়া সবাই আছে। তাই বললাম, আব্বু আপনার জন্য একটা সুখবর আছে। তুই আবার আমাকে কি সুখবর দিবি? ওটা রাতে দিব। আর কিছু কথা হলো না। তারপর খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো চলে গেল। ভাইয়া তার অফিসে আর আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। আর আব্বুও কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আব্বু তার গাড়ি নিয়ে যায় আর আমি রাকিবের বাইকে যাই। কিছুক্ষণ পর রাকিব বাইক নিয়ে আসতেই উঠে পড়লাম। ভাই চিন্তা নাই, আমিও বাইক পেয়ে যাব আজকে। তাই নাকি? কিভাবে? তারপর রাকিবকে বললাম, ভালোই তো। তারপর কলেজে চলে এলাম। এসে হাঁটছি, তখন দেখি ওই মেয়ে গেল এদিকে আসছে। বুঝলাম না এর সাথে কেন বারবার দেখা হয়। সামনে আসতেই বললাম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমার কথা শুনে মেয়েটা হা করে তাকিয়ে আছে। এত ভদ্রভাবে কথা বলিস, কাহিনী কি রে পিচ্চি? আচ্ছা, আমাকে কোন দিক দিয়ে পিচ্ছি মনে হচ্ছে? আজকে আমাদের বিয়ে হলে 10 মাস পর আপনার কোলে একটা বাচ্চা চলে আসবে, আর আমাকে বাচ্চা বলেন? তুই এত হারামি কি জন্য বলতো? তা তো আমারও অজানা। আচ্ছা আপু, আপনার বাসায় কি আপনি বড় মেয়ে? এটা জেনে কাজ কি? আহা, বলেন না। আমি বড় মেয়ে এবং ছোট একটি বোনও আছে। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। আচ্ছা আপু, ফ্রেন্ড? ছোট হয়ে বড় আপুদের সাথে ফ্রেন্ডশিপ করছিস, কারণ কি রে? তেমন কিছু না, ভাবছি আপনার সাথে ফ্রেন্ডশিপ করে আপনার ছোট বোনকে পটিয়ে প্রেম করব। ওরে সাবানা, তোর তো দেখে ভালোই সাহস রে। আমার সামনে বলিস আমার ছোট বোনের সাথে প্রেম করবি? এত রেগে যাওয়ার কি আছে? জানেন গতকাল কি হয়েছে? কি হয়েছে শুনি। গতকাল এমনিতেই মশা বেশি লাগছিল, তাই মশাই টাঙিয়ে লাইট অফ করে শুয়েছি। তখনও মা দেখি কয়েকটি মশা পিছনে লাইট জ্বালিয়ে আমাকে খুঁজছে। আমার কথা শুনে আপুগুলো হেসে দিল। আরে গর্ধপ, ওগুলো মশা না, ওগুলো জোনাকি পোকা। আসলে ওই আর কি, জানতাম না, আজকে আপনার থেকে জানলাম। কি রে,
তুই এগুলো বলে আমাকে পটানোর চেষ্টা করছিস? ও মা, আপনাকে আমি পটাতে যাব কেন? আর আমি আপনার মতো আন্টিকে পটিয়ে কি করব? দেখ, একদম ভালো হচ্ছে না কিন্তু। আহা, রাগেন কেন? আমি আপনাকে কি এমন বলেছি? তোকে আমি পরে দেখে নিব, একবার সুযোগ পেয়ে যাই। আচ্ছা, আপনি আমার সামনে আছেন, আমি আপনার সামনে আছি, আমাকে দেখতে পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, এমনভাবে সরাসরি দেখতে পেয়েও কোনোভাবে দেখতে চাইছেন মানে কিভাবে দেখতে চাইছেন বলবেন? খুলে দিই, সব কিছু দেখবেন? ছি ছি, শালা তোকে তো আমি আজকে মেরেই ফেলবো। ইরাপুর তেরে এলে দিলাম সামনের দিকে দৌড়। কত ফাজিলের ফাজিল, মুখে কোনো কিছুই আটকায় না, যা মুখে আসে সেটাই বলে দিচ্ছে। হালাই কি আমাদের সামনে আসছে না? আমরাও সামনে যাচ্ছি, গতকাল থেকে পেছনে পড়েছে। প্রিন্সিপাল স্যার তো অনেক রাগী, কিন্তু তার ঘরে এমন একটা কিভাবে থাকতে পারে মাথায় আসছে না। ওদের ভিতরে আমাকে নিয়ে গবেষণা করছে। আমি আর রাকিব একটা জায়গায় এসে বসলাম, তারপর আড্ডা দিতে থাকলাম। তারপর ক্লাসের সময় হতেই ক্লাসে চলে এলাম। তারপর ক্লাস শেষ করে টিফিন পিরিয়ডে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। ঘুরতে ঘুরতে এক কর্নারে বসলাম, দেখি ইরা আপু এবং ওনার বান্ধবীগুলো এদিকে আসছে। এসেই, তোরা দুজন এখানে কি করছিস? তোরা তো এখানে বসে থাকিস না, আজকে এখানে কেন? ওঠ এখান থেকে। উঠবো কেন? আমরা এখানে বসি, তোর এখান থেকে উঠ। আপনাদের এখানে কি রেজিস্ট্রি করা নাকি? উঠবো না, আপনারা এখান থেকে যান। উঠ বলছি। উঠবি না লাঠি হাতে নিব? ওয়ার্ডা কথাবার্তা। আপনাদের এই জায়গা কি রেজিস্ট্রি করে নাকি? আপনারা বলবেন আর উঠে চলে যাব। ইরা আপু হাত ধরে টানতে লাগলো। বুঝলাম না এই জায়গায় কি আছে যে এদের এখানেই বসতে হবে। উঠাচ্ছে একটা সুযোগ নিয়ে নিই। হাত ধরে টানতেই উঠে ইরা আপুর উপর ঝুঁকে পড়ি। ইরা আপু নিজেকে সামলাতে না পেরে নিচে পড়ে যায়, আর আমি ওনার উপরে পড়লাম। ইচ্ছা করে এমনভাবে পড়লাম যে ইরা আপুর ঠোঁটের উপরে আমার ঠোঁট। সুযোগ বুঝে একটা কিসই করে নিলাম। হঠাৎ এমন কিছু হবে ইরা আপু বুঝতেই পারিনি, তাই এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। যখন বুঝলো তখন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে গেল। আমি উঠতেই ঠাস ঠাস করে দুইটা পড়ে গেল গালে। দুই গালে হাত দিয়ে চুপচাপ তাকিয়ে আছি। মারলেন কেন? ইরা আপু ঠোঁট মুছতে মুছতে বলল, তুই এটা কি করলি? সব দোষ আপনার, আপনি তো আমাকে ধরে টানাটানি করলেন। তুই ইচ্ছে করে আমার উপর পড়েছিস আর ইচ্ছে করে কিস করেছিস। আমি মোটেও ইচ্ছা করে কিছু করিনি, সব কিছু আপনার জন্য হয়েছে। তোকে তো আমি আজকে মেরেই ফেলবো। কথাটা বলে এসে আমার গলা চেপে ধরল। ইরাপুর বান্ধবীরা এসে ওকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু অনেক শক্ত করেই ধরেছে। বাপরে বাপ, কি শক্তি! ছাড় তোরা ওকে, আমি মেরেই ফেলবো। ইরা আপুকে কয়েকজন টেনে ছাড়িয়ে নিতেই আমি কাশতে শুরু করলাম। কি সাংঘাতিক মেয়ে বাবা! রাকিব আমাকে হাত ধরে টেনে নিয়ে আসছে, এখনও ইরাপুর বান্ধবীরা ওকে ধরে আছে। মাথায় শয়তানি বুদ্ধি এলো। রাকিবের হাত ছাড়িয়ে ইরাপুর কাছে গিয়ে ঠোঁটের উপর কিস করলাম। তারপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দিলাম দৌড়, আর বললাম এটা আমার গলা চেপে ধরার জন্য। এক দৌড়ে ক্লাসরুমে চলে এলাম। একটু পরে রাকিব এলো, এসে বলল, দেখ, এটা কিন্তু ঠিক নয়। আচ্ছা বল, আমি কি প্রথমে কিছু বলেছিলাম? নিজে থেকেই তো ঝগড়া করতে এলো। ওই সব বাদ দে, এখন স্যার আসবে। বসে আছি তখন পিয়ন এসে বলল যে আব্বু নাকি আমাকে ডেকেছে। বুঝতে পারছি আব্বুর কাছে নালিশ চলে গেছে। আজকেও তোর কপালে দুঃখ আছে। সেটাই তো দেখছি, কিন্তু ও যে আব্বুর কাছে গিয়ে বলে দিবে বুঝতে পারিনি। আচ্ছা যাই, দেখে আসি। উঠে আব্বুর রুমে এলাম, দেখি ইরা আপু আর ওর বান্ধবীরা দাঁড়িয়ে আছে। ইরা আপুর কাছে গিয়ে বললাম, আপনি অন্যভাবে শাস্তি দিতেন, আব্বুকে বলা কি খুব বেশি প্রয়োজন ছিল? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন আমার এখন কি অবস্থা হয়। মেয়েটাকে বলেছিস আমার কাছে নালিশ এলো কি জন্য? না, আসলে আব্বু
আর কিছু না বলে একটা লাঠি দিয়ে পিঠের উপর কয়েকটা ব্যথায় চোখ দিয়ে পানি বের হয়ে গেল। তাও চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। একটু পরে বলল, মেয়েটার কাছে মাপ চেয়ে নে, আর বল কখনোই কোনো মেয়েকে কিছু বলবি না, মেয়েদের দিকে চোখ তুলেও তাকাবি না। সরি আপু, আর আপনাকে কিছুই বলবো না, আপনার সামনেও যাব না। ওই মরেই যাই, এই জীবন রেখে হবেটা কি? কি বলি তুই? তোকে তো তাই করতে মন চাই মাঝে মধ্যে, একমাত্র তোর জন্য আমাকে মাঝে মধ্যে ছোট হতে হয়। ঠিক আছে, আর কোনো মেয়ের সামনে যাব না, এখন আমি যাই। আল্লাহ, তুমি আমার ঘরে এমন সন্তান না দিলেও পারতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সত্যি সত্যি যেদিন থাকবো না সেদিন শুধু আফসোস করবেন। তুই না থাকলে ভালো হবে, যা এখন। ওখান থেকে বেরিয়ে ক্লাসরুমে চলে এলাম। আস্তে আস্তে রাকিব বলল, কিরে, আঙ্কেল কি বললো? ওর দিকে পিছন ঘুরিয়ে বললাম, এইবার আমার গেঞ্জি তুলে দেখো। আমার কথা শুনে রাকিব গেঞ্জি একটু উপরে উঠিয়ে বলল, মেরে কি অবস্থা করেছে! আচ্ছা, এ তো মার খাস, তাও তোর একটু কি লজ্জা করে না? বাদ দে তো। আচ্ছা তা যাই হোক, শরীর অনেক ব্যথা করছে। কোনো রকম বাকি ক্লাসগুলো শেষ করে রাকিব আমি বেরিয়ে এলাম। রাকিবের বাইকের কাছে আসতেই দেখি ইরা আপু এবং ওনার বান্ধবীরা দাঁড়িয়ে আছে। বুঝলাম না ওখানে আবার কেন দাঁড়িয়ে, তা যেই কারণেই হোক, তুই বাইক নিয়ে গেটের কাছে আয়, আমি ওখানেই দাঁড়াচ্ছি। আমি গেটের কাছে এলাম আর রাকিব ওর বাইকের কাছে গেল। যেতেই, তোর ফ্রেন্ড কোথায়? কেন আপু? আমি বুঝতে পারিনি ওকে এতটা মারবে। আমি ভাবলাম হয়তো কিছু একটা বলবে, যেন আমার সাথে এমন না করে, কিন্তু এভাবে যে মারবে বুঝতে পারিনি। ওগুলো আর কিছু হবে না, আর ওগুলো কিছু মনেও করে না। এমনভাবে আঙ্কেলের কাছে কত যে মার খেয়েছে তা ঠিক নেই। আর চিন্তা নেই, আপনার সাথে কোনো প্রকার দুষ্টুমি আর সামনেও আসবে না। তা ঠিক আছে, কিন্তু তোমার ফ্রেন্ড কোথায়? আবার কি মার খাওয়ানোর ইচ্ছে আছে নাকি? ওর খোঁজ কেন করছেন বুঝতে পারছি না। আপনাদের মেয়েদের সমস্যাটা কোথায় বুঝতে পারছি না। আপনি ওকে শাস্তি দিয়েছেন না, অভিযোগ করেছেন না। আপনি চেয়েছেন আপনার সামনে যেন না যায়, ওটাই করেছে। আপনার সাথে দুষ্টুমি বা ফাজলামি কিছুই করবে না, ওটা চেয়েছেন, ওটাই হয়েছে। তাহলে আবার ওকে কেন খোঁজ করছেন? আবারও কি মার খাওয়াতে চান? না, এখনো প্রতিশোধ নেওয়া হয়নি। এমনিতেই অনুশোচনায় ভুগছিলাম, তার উপর রাকিবের এমন কথাই ইরা আপু কেঁদে দিয়েছে। রাকিব সেদিকে খেয়াল না করে বাইক নিয়ে আমার কাছে আসতে উঠে পড়লাম। চলো ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে ওষুধ নিই, অনেক ব্যথা করছে রে ভাই। তোর একটু লজ্জা হওয়া দরকার। শালা, এত মার খাচ্ছিস তাও তোর শিক্ষা হয় না। ধুর বাদ দে। তারপর রাকিব আমি ফার্মেসিতে এলাম, তারপর কিছু মেডিসিন নিয়ে বাসায় এলাম। আম্মুকে কিছু বলা যাবে না, আর জানি ওই হিটলার ফাদরও আম্মুকে বলবে না। রাকিব বাসায় রেখে চলে গেল, আমিও বাসার ভিতরে এসে ফ্রেশ হয়ে খেতে এলাম। আম্মু খাবার দাও, দেখে আব্বু এলো। আমি কিছু বললাম না, আম্মু খাবার দিতেই চুপচাপ খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। বিকেলে ভাইয়ার ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে বললাম, কি হয়েছে, ডাকিস কেন? আব্বুর কাছে আবার মার খেয়েছিস তাই না? কখন মার খেয়েছিস? নিশ্চিত কলেজে। বাদ দে তো। আচ্ছা চল, বাইক নিতে চল। ওষুধ খেয়েছিস? আম্মু জানে বিষয়টা? বাদ দে তো, ওইসব আর আম্মু জানে না, এই সব কিছু বলিনি। আচ্ছা তুই রুমে গিয়ে রেডি হয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসছি। আর ভাবিকে ডেকেছিস নাকি? ডেকেছে, আসবে বলেছে। আচ্ছা তুই রেডি হয়ে আয় তাহলে। ভাইয়া চলে যেতেই উঠে ফ্রেশ হয়ে বের হলাম। ভাইয়াও আসতেই আম্মু দুজনকে দেখে বলল, দুজনে কোথায় যাচ্ছিস? বাইক কিনতে। ভাইয়া বাইক নিয়ে দিবে। কি হঠাৎ কি মনে করে বাইক নিয়ে দিবে? কি রে, তুই ওকে বাইক নিয়ে দিবি, কাহিনী কি বলতো?
পরে শুনিও, এখন যাই। ভাইয়া চলো চলো। তারপর বাইরে এলাম। ভাইয়া ওর গাড়ি নিয়ে আসতেই সামনে উঠে বসলাম। তারপর ভাইয়া ব্যাংক থেকে টাকা উঠিয়ে আবার বাইক শোরুমে এলাম। কি বাইক নিয়ে দিবি? R15 ভার্সন 3 নে। সত্যি? আমি ভাবলাম হয়তো 2 লক্ষ এর মধ্যে নিয়ে দিবি। তুই আমার সোনা মোনা ভাই, ধন্যবাদ তোকে। হয়েছে হয়েছে, এবার ভিতরে চল। হুম। তারপর বাইকের শোরুমের ভিতরে এলাম। বাইক নিয়ে সব কিছু ঠিক করতে অনেক সময় হয়ে গেল। ভাইয়ার ফোন বেজে উঠল। ফোন রিসিভ করে কার সাথে যেন একটু কথা বলল। তারপর এসে বলল, ওরা চলে এসেছে। ওরা বলতে কে কে আছে? ও আছে আর ওর ছোট ভাই এবং ওর চাচাতো বোন আছে। ও আচ্ছা, এদিকের কাজ তো শেষ, কিন্তু ভাইয়া লাইসেন্সটা, ওটার টাকা আমি কোথায় পাবো? চিন্তা নেই, ওটাও আমি দিব। এদিকের কাজ শেষ, হাজ রেস্টুরেন্টে চল, ওখানে ওরা আছে। ওকে। ভাইয়া ওর গাড়ি নিয়ে চলে গেল। আমিও বাইক নিয়ে ওখানে এলাম। তারপরে ভিতরে গেলাম। দেখি ভাইয়ারা বসে আছে। আমি ওদের কাছে গিয়ে একটু অবাক হলাম। ইরা আপুর আছে। অন্য একটা মেয়েকে দেখে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? কিভাবে বুঝলে আমি তোমার ভাবি? ওই মেয়েটাও তো হতে পারে। আগে জি না, ওনাকে আমি চিনি, আমাদের কলেজেই পড়ছে, এক ক্লাস সিনিয়র। ও আচ্ছা, বুঝলাম। তাহলে তো ওকে আর পরিচয় করিয়ে দিতে হবে না, এবং এটা আমার ছোট ভাই। বুঝলাম। নাইস টু মিট ইউ। তারপর ওদের সাথে আলাপ জমালাম। ভাইয়া এর ভিতরে অর্ডার দিয়ে এসেছে। কথা বলতে বলতে খাবার এলো। ইরা আপু কেমন করে যেন বারবার তাকাচ্ছে। ভাবি, আপনার চাচাতো বোন কেমন করে বারবার যেন তাকাচ্ছে। মনে হচ্ছে আমাকে পছন্দ হয়েছে। তাই নাকি? কিরে এরা, পছন্দ হয়েছে নাকি? একে তোমার পছন্দ হবে? আমার পছন্দ এতটাও খারাপ না। কিন্তু বারবার এমন তাকাচ্ছিস কেন? সেটা আমিও লক্ষ্য করেছি। এমনিতেই তাকাচ্ছি। মুচকি হাসলাম। তারপর খাওয়াতে মন দিলাম। খেতে খেতে বললাম, ভাবি হিসেবে পছন্দ হয়েছে, চিন্তা করিও না, তোমাদের বিয়ে পাকা। কিন্তু ভাবি, একটা বিয়ে না মানে তোমার ছোট একটা বোন থাকলে ভালো হতো। কেন? এই যে এরা আছে। আরে এনাকে পছন্দ হচ্ছে না, আন্টি আন্টি ভাব। শালা, কিস করার সময় তো ঠিকই করিস, আর এখন আবার আন্টি আন্টি বলছিস। তোকে যে কি করতে মন চাচ্ছে এখানে আবার গলা টিপে ধরি। খাওয়া শেষ হতেই আর একটু কথা বলে ভাইয়া আর আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতে আম্মু আর আব্বু বাইরে এলো। আব্বু রেগেই বলল, এই অকর্মাকে কি জন্য বাইক নিয়ে দিলি? অনেক দিনের ইচ্ছা ওর, আপনি বললে তো আর দিবেন না, তাই আমি দিলাম। সে যাই হোক, বাইকটা কেমন হয়েছে? ভালোই তো হয়েছে, আচ্ছা ভিতরে আয়। তারপর বাইক গ্যারেজে রেখে বাসায় এলাম। তারপর ফ্রেশ হয়ে পড়তে বসলাম। শরীরটা অনেক গরম, মনে হচ্ছে হয়তো মায়ের চোটে জ্বর চলে আসবে। কিছুক্ষণ পরে খাবার জন্য ডাকলো, তাই গেলাম। আম্মু, ভাইয়ার জন্য যেই মেয়েটাকে দেখেছে ওটার পিক আছে না, নিয়ে আসো তো। তুই কি করবি? আহা, নিয়েই আসো না। আম্মু আমার কথা শুনে চলে গেল। তারপর আমার হাতে দিতেই আকাশ থেকে পড়ার অবস্থা। আরে এটা তো ভাইয়ার গার্লফ্রেন্ড। আমি পিক দেখে হাসতে লাগলাম। আমার হাসি দেখে আম্মু আব্বু ভাইয়া অবাক হয়ে তাকিয়ে আছে আর হাসির কারণ খুঁজছে। হাসছিস কেন? ভাইয়া, তোর টাকাটা লস লেগে গেল রে। তুই যদি মেয়েটাকে দেখতি তাহলে তোর লস লাগতো না। মানে তোর কথা ঠিক বুঝলাম না। ভাইয়ার দিকে পিকটা এগিয়ে দিলাম। ভাইয়া পিক দেখে আমার দিকে বড় বড় চোখ করে তাকালো। আমি আবার হাসতে লাগলাম। ইস, তুই যদি আব্বুর দেখা মেয়েটাকে দেখতি তাহলে তোর এতগুলো টাকা লস লাগতো না রে। তোর অ্যাকাউন্টে ঠিক জমা হয়ে থাকতো। আম্মু, তুমি আমাকে পিকটা আগে দেখালে কি হতো? আমার এতগুলো টাকা পয়সা যেত না। তোদের কথা বুঝতে পারছি না। তোরা কি কেউ বলবি কি হয়েছে? আরে শোনো,
যেই মেয়েটাকে আব্বু পছন্দ করেছে সেটা ভাইয়ার গার্লফ্রেন্ড। পিক না দেখে আমার সাথে গেছে ডিল করতে, যেন আমি আব্বুকে ওর গার্লফ্রেন্ডের সাথে বিয়ে দিতে রাজি করাই, আর ও আমাকে বাইক দিবে। কিন্তু আব্বু যে ওর গার্লফ্রেন্ডকেই ভাইয়ার বউ হিসেবে পছন্দ করেছে সেটা ও জানতো না, আর আমিও না। ইসরে ভাইয়া, তোর লস লেগে গেল রে। ও বাইক দিয়েছে দিয়েছে অন্য কাউকে তো দেয়নি, ওর ছোট ভাইকে দিয়েছে। এখানে লাভ লোকসানের কথা কোথা থেকে আসছে? তাহলে কি বিয়ের কথা পাকা করব? সেটার বলতে তাড়াতাড়ি বিয়ের ডেট ঠিক করো। দেখছো না বিয়ের চিন্তায় চিন্তায় কেমন যেন হয়ে যাচ্ছে। তুই কিন্তু এখন বেশি বকবক করছিস। আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে একটু পরে মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে শরীরটা অস্থির হয়ে গেছে, মাথা ব্যথা, শরীরের অনেক ব্যথা করছে, জ্বর চলে এসেছে। আম্মুকে ফোন দিলাম, বেশ কয়েকবার ফোন দেওয়ার পর রিসিভ করলো। আম্মু, আমার রুমে আসো, জ্বর চলে আসছে। কি? দাঁড়া, এক্ষুনি আসছে। ফোন কেটে দিলাম। একটু পরে আম্মু এলো, সাথে পানি আর ন্যাকড়া ওষুধ নিয়ে এলো। কখন থেকে এমন অবস্থা? খুব বেশিক্ষণ হয়নি, তবে সন্ধ্যা থেকে শরীরটা গরম হয়েছিলাম। আম্মু ওষুধ দিল, ওগুলো খেয়ে নিলাম। তারপর বেশ কিছুক্ষণ ধরে মাথায় জলপট্টি দিতে লাগলো। কিছুক্ষণ পরে জ্বর কমলে আম্মু চলে গেল। আব্বু যে মেরেছে ওটা বলিনি, আর একটু স্যান্ডো গেঞ্জি পরেছিলাম, তাই আম্মু মায়ের দাগ দেখতে পাইনি। তারপর আমারও ঘুম আসলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে রাকিবকে ফোন দিয়ে বললাম কলেজ যেতে পারবো না, জ্বর আসছে। সারা দিন বাসা থেকে বের হইনি, বিছানা ছেড়ে উঠতেই পারিনি। বিকেলে রাকিব এসে কিছুক্ষণ আড্ডা দিয়ে গেল, সারাদিন চলে গেল। রাতে খাবার খেতে গেলাম, তখন আম্মু বলল, মেয়ের বাবার সাথে কথা হয়েছে 20 তারিখে বিয়ে, মানে আর 10 দিন আছে। তারপর আর কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। তারপর খাওয়া শেষ করে ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। আজকেও বাসায় শুয়ে বসে কাটিয়ে দিলাম। বিকেলে ভাইয়া আর রাকিবের সাথে গিয়ে বাইকের লাইসেন্স আর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করলাম। তারপর রেস্টুরেন্টে হালকা খাওয়া দাওয়া শেষ করলাম। ভাইয়া চলে গেল, আমি আর রাকিব আড্ডা দিয়ে রাতে বাসায় এলাম। কিছুক্ষণ পরে খেতে এলাম, তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়ি। পরের দিন সকালে দুজনে বাইক নিয়ে কলেজে এলাম। তারপর এক সাইডে রেখে আমরা দুজনে যেখানে বসে আড্ডা দেই ওখানে গিয়ে বসলাম। নীলাকে দেখলাম, আমাদের দেখে আমাদের কাছে এলো। কি ব্যাপার, কেমন আছো? এখন শরীরের অবস্থা কেমন? আর জ্বর আছে? না, এখন জ্বর নেই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমার ফোন নাম্বারটা দাও তো। এমনভাবে না দাঁড়িয়ে থেকে বসো। দাঁড়িয়ে আছো কেন? না দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে। নীলা মুচকি হেসে আমার পাশে একটু দূরত্ব বজায় রেখে বসলো। তারপর তিনজনে কথা বলতে লাগলাম। ক্লাসের সময় হতেই ক্লাসের দিকে আসছি, তখন ইরা আপু পিছন থেকে ডাক দিল, এই যে বেআই মশাই দাঁড়ান। এমন ডাক শুনে পিছনে ফিরলাম, দেখি ইরা আপু হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। জি বলেন। আর হঠাৎ করে তুই থেকে আপনি যে? আরে তেমন কিছু না, নতুন সম্পর্ক হচ্ছে আপনাদের ফ্যামিলির সাথে, আমাদের বংশের, তাই আর কি। আচ্ছা যাই হোক, সরি সেদিনের জন্য। আমি কিছু মনে করিনি, ইটস ওকে। আচ্ছা যাই তাহলে, ক্লাসের সময় হয়ে আসছে। তারপর আর কিছু না বলে আসতে যাব, তখন আবারও বলল, তুমি কি আমাকে ইগনোর করে যাচ্ছ? দেখেন আপনি সেদিন কি বলেছিলেন আর কি অভিযোগ করেছিলেন, আর আব্বু সেদিন কি বলেছিল মনে নেই? আপনি কি আব্বুর কাছে মার খাওয়াতে চান নাকি? সেদিন যে স্যার ওভাবে আমাকে মারবে বুঝতে পারিনি। আমি সেদিনের বিষয় নিয়ে অনুশোচনায় ভুগছি। আর এটাও তো বলেছিল যে কোনো মেয়ের সাথে কথা না বলো,
কিন্তু আমি তো দেখলাম একটা মেয়ের সাথে বসে বসে খুব জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। আমার ইচ্ছা। আচ্ছা, তা যাই হোক, ক্লাসের সময় হয়ে এসেছে, যাই। আর আমিও রিয়েলি সরি আপনার সাথে ওই রকম করার জন্য। তবে হ্যাঁ, ওই কিসের বিষটা সারা জীবন মনে থাকবে। আমার কথা শুনে ইরা আপু কেমন লজ্জা পেল। আর কিছু বলার আগে চলে এলাম। রাকিব আগেই চলে আসছে, তারপর ক্লাস করতে লাগলাম। এমনভাবে কয়েকদিন চলে গেল। ইরা আপু কেমন নিজে থেকেই কথা বলতে আসে, আমিও বলি। মাঝে মধ্যে যখন ওই সেদিনকার কিসের কথা মনে পড়ে, তখন ওনার কথা ভাবি। ভাবতে ভাবতে অনেকটাই ভেবে ফেলেছি। ওনার প্রতি একটু একটু করে ভালো লাগা সৃষ্টি হয়েছে। হয়তো কখনো দেখা গেছে ভালোবাসায় পরিণত হবে। আমার মতোই হয়তো ওনারও অবস্থা, তাই হয়তো নিজে থেকে কথা বলতে আসে। তাছাড়া তো আর কোনো কারণ দেখতে পাচ্ছি না। শোনো না, মনে হচ্ছে ইরা আপুর প্রতি একটু একটু করে ভালোবাসা সৃষ্টি হচ্ছে। এইসবের ভিতরে যাস না, মনকে বুঝিয়ে যেখান থেকে গেছে ওখান থেকে ফিরে আয়। কষ্ট ছাড়া সুখ পাবি না। আর কয়েক বছর অপেক্ষা করে একটা চাকরি খুঁজে বিয়ে করে নিবি, ওটাই ভালো হবে। ইরা আপুর মনেও মনে হচ্ছে আমার প্রতি ভালো লাগা তৈরি হয়েছে। যদি তাই হয়ে থাকে বিয়ে করে নে। এইসব রিলেশনে যাস না, তোকে তোর ভালোর জন্যই বলছি। আর নীলা মেয়েটাও মনে হচ্ছে তোকে ভালোবাসে। ওর প্রতি কখনো আমার ফিল আসেনি, ইরা আপুর প্রতি আসছে। আর তেমন হলে ভাবিকে পটিয়ে ওর বোনকে বিয়ে করে নিব। তোকে তোর ভালোর জন্য বলা। এখন বাকিটা তুই ভেবে দেখ, যেটা ভালো মনে হয় সেটা কর। দুজনে কথা বলতে থাকলাম এমনভাবে। আরও কয়েকটা দিন চলে গেল। আগামীকাল ভাইয়ের বিয়ে, কাজিনগুলো আসছে। এই আপুর সাথে কথা বলা, মিস করা, এগুলো করতে করতে ভালোবেসে ফেলেছি। মনে হচ্ছে ইরা আপুও ভালোবাসে, ছোট তাই হয়তো বলতে পারছে না। তবে ভাবছি ইরা আপুকে আজকে প্রপোজ করব, তাই সব রকম প্রস্তুতি নিয়ে এসেছি। ভয় হচ্ছে অনেক, কিন্তু ভয় পেলে চলবে না, প্রপোজ করতেই হবে, না হলে শান্তি পাবো না। প্রপোজ করার জন্য ফুলও নিয়ে আসছি। পিছনে একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে ইরা আপুরা যেখানে বসে থাকে সেখানে গেলাম। যেতেই, কি রে, আজকে হঠাৎ কি মনে করে এসেছিস? আর এভাবে পেছনে হাত করে আছিস কেন? আছে কিছু না বলে ইরা আপুর সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলাম, বহুদিনের লুকানো ইচ্ছা ছিল আমার স্বপ্নে দেখা সেই মেয়েটাকে দেখার। তোমাকে প্রথম দিন দেখার পর মনে হয়েছে তুমি আমার স্বপ্নের সেই মেয়েটি। তোমাকে আমি দেখব বলে কত পূর্ণিমা অমাবস্যা পার করে দিয়েছি, নির্ঘুম কাটিয়েছি, কত অস্থির দিন রাত, কতই না স্বপ্ন এঁকেছি তোমাকে ঘিরে। তোমাকে দেখার পর থেকে যখনই তোমাকে দেখেছি তখনই তোমার দিকে অবলোক দৃষ্টিতে তাকিয়ে থেকেছি। আমি দেখেছি তোমার দুই চোখ জুড়ে কোনো এক স্বপ্নের গাঢ় ছায়া। আমি সেই স্বপ্নময় চোখের দিকে বিভোর হয়ে তাকিয়ে থেকেছি কত। এবার আমার স্বপ্নের তুমি সত্যি হয়ে সামনে এসে দাঁড়াও। একটিবার আমি প্রাণ ভরে দেখে নেই তোমায়। প্রিয়তমা, একটাবার ভালোবেসে দেখো আমায়। আমি তোমার চোখে কখনো পানির ছিটে ফোঁটা আসতে দিব না, কখনো কষ্ট পেতে দিব না, কথা দিচ্ছি। যেদিন শুনলাম তুমিও আমাকে ভালোবাসো, সেদিন আমি পৃথিবীর সবচেয়ে খুশি ব্যক্তি ছিলাম। প্রিয়তমা, আমিও তোমার রূপের মায়ে জড়িয়ে পড়েছি। আমিও হারিয়েছি পথ, জানি না আমি কোন পথ দিয়ে যাব। তুমি কি আমাকে সেই পথের হদিশ দিবে, যেই পথে তোমাকে পাবো? প্রিয়তমা, তোমার হাতটি ধরে তোমার সাথে পাশাপাশি হেঁটে পায়ে পা মিলিয়ে চলার অধিকার দিবে তোমাকে তুমি করে বলার। সবশেষে বলতে চাই প্রিয়তমা, তোমাকে ভালোবাসি। আই
লাভ ইউ। ডু ইউ লাভ মি? আমার কথা শুনে সবাই হা করে তাকিয়ে আছে। আর ইরা আপু বসা থেকে উঠে গেছে। কিছু না বলেই গালের উপর ঠাস করে একটা পড়ে গেল। গালে হাত দিয়ে বোঝার চেষ্টা করছি বিষয়টা কি হলো। সাথে ইরা আপুর বান্ধবীরাও অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছে। তোমার লজ্জা করছে না জুনিয়র হয়ে সিনিয়রকে প্রপোজ করতে? করছে না বলেই তো করলাম। আর সত্যি আপনাকে আমি অনেক ভালোবাসি। তা আমি কি করব? আমি ভালোবাসি না। ও, আমি ভাবলাম হয়তো আপনিও আমাকে ভালোবাসেন, তাই প্রপোজ করলাম। মানে এই কয়েকদিন ভালোভাবে কথা বলেছি বলে ধরে নিয়েছো আমি তোমাকে ভালোবাসি? তোমাদের ছেলেদের এই একটাই সমস্যা, কোনো মেয়ে ভালো করে কথা বললেই ধরে নেয় যে ওই মেয়েটি ওকে ভালোবাসে। না, আসলে ওই আর কি ভাবছিলাম। আচ্ছা, তা যাই হোক, কিন্তু আমি আপনাকে ভালোবাসি আর আপনিও আমাকে ভালোবাসবেন। এমনভাবে বলছে মনে হচ্ছে ওর নানির হাতের বানানো মোয়া চাইলেই পেয়ে যাবে। আমি তোমাকে ভালোবাসি না আর পছন্দ করি না। নানির হাতের না, তবে আপনি দিতে পারবেন? ভালোবাসবেন কি না বলেন? না, আমি তোমাকে ভালোবাসি না। কিন্তু আমি তো বাসি। আর আপনিও আমাকে ভালোবাসবেন। ভালোবাসি কি জোর করে পাওয়া যায়? আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন, এটা আমার বিশ্বাস। দেখো, আমি মজা না, সত্যিই তোমাকে ভালোবাসি না। ও, মনটা খারাপ হয়ে গেল। ধুর, কি না কি ভেবেছিলাম, কিন্তু পিছনে লেগে থাকতে সমস্যা কোথায়? আহা, ভালোবাসেন না ঠিক আছে, কিন্তু আমি জানি আপনিও আমাকে ভালোবাসবেন। কিন্তু আপনার পিছনে কিছুদিন আঠার মতো লেগে থাকতে হবে, এই আর কি। পাগল হয়েছো নাকি? আপনার প্রেমে একদম পাগল হয়ে গেছি। আসেন দুজনে একসাথে পাবনা যাই। আমারও সব ইচ্ছে নেই, তুমি পাগল হয়েছে, তুমি যাও। সত্যি আপনি আমাকে ভালোবাসেন না? না না না, বলছি তো তোমাকে সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি না। উঠে ফুলগুলো নিয়ে চলে এলাম। রাকিবের কাছে আসতেই রাকিব বলল, কিরে, ফুল নিয়ে গেলি আবার ফুল নিয়ে ফিরে এলি, ফিরিয়ে দিয়েছে কি? হুদাই বেশি ভাবতাম ইরা আপু আমাকে ভালোই বাসে না। আমি বেশি কিছু ভেবে ফেলেছি। ও, ওই সব বাদ দিয়ে নিজের মতো করে চল, ভালো থাকবি, না হলে সুখ শান্তি সব হারিয়ে ফেলবি। আচ্ছা বাদ দে, ভালোবাসে না তো ভালোবাসে না, এত তাড়াতাড়ি হার মানতে নেই, লেগে থাকতে হয়। মনীষীগণ বলছে কাজ করতে থাকো, কাজ করতে থাকো, কিন্তু ফলের আশা করিও না। কোনো মনীষী এটা বলেছে শুনি? আচ্ছা বাদ দে। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ক্লাসের সময় হতেই ক্লাসে চলে এলাম। তুইও না ওকে পছন্দ করিস, তাহলে ফিরিয়ে দিলি কেন? পছন্দ করলেই যে ভালোবাসতে হবে না, পছন্দ করি কিন্তু ভালোবাসি না। আর তার উপর আমার চাচাতো বোনের হবু দেবর হতে চলেছে। আগামীকালকেই ওর ভাইয়ের সাথে আমার চাচাতো বোনের বিয়ে। এই সব দেখে আর তেমন কিছু ভাবিনি। কে বিয়ে করার জন্য এখন রিলেশন করে বলতো? টাইম পাস করার জন্য সব এখন ভালোবাসে, কিছুদিন ঘুরতে ফিরতে তারপর ছেড়ে দিতি। দেখ, হয়তো ওই এই ধান্দায় ছিল, তাই তো সিনিয়রকে প্রপোজ করতে আসছে। দেখ, সত্যিই যদি ও ভালোবাসে আর আপুর দেবর হবে, এই বিষয়টা যদি আপু জানে আর আপু যদি আমার বাবা মাকে বলে দেয়, তাহলে বিষয়টি কেমন হবে ভেবে দেখেছিস? আপুর সম্মান, তার পরিবারের সম্মান, শেষে আব্বু আম্মুর সম্মান যেত। তার থেকে এইসবের ভেতরে না যাওয়াটাই ভালো। বুঝলাম, ওকে তাহলে ভালোভাবে বুঝিয়ে বলে দে। এবার আসলে ভালো করে বলে দিব। এই তো ভালো, তোমার? আমারও ভালো, আমারও ভালো। আজকে কলেজে আসতে মনে হচ্ছে দেরি করে দিয়েছো। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড নেই কেন? প্রেম করিনি তাই নাই। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ড
নেই কেন? তেমন কাউকে ভালো লাগেনি, তাই তোমাকে আমার অনেক ভালো লেগেছে, কিন্তু ভয় করে বলতে। তাই নাকি? কিন্তু আমার তো তোমাকে ভালো লাগে না, আমার তো অন্য একজনকে ভালো লাগে। কে সেই মেয়ে শুনি? আরে কেউ না, মজা করলাম। আচ্ছা বাদ দাও তো, টপিক চেঞ্জ করি। তারপর তিনজনে এমনভাবে কথা বলতে থাকলাম, রাতে কাজিনরা, আমি, ভাইয়া, রাকিব আড্ডা দিচ্ছি। আড্ডা দিতে দিতে রাত 1টা বেজে গেল, তাই যে যার মতো করে গিয়ে ঘুমিয়ে পড়লাম। রাকিব ওর বাসায় চলে গেল। পরের দিন সকালে সবার কথা বলা বলিতে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। দেখতে দেখতে 11টা বেজে গেল, তাই বরযাত্রী নিয়ে ভাবিদের বাসায় চলে আসলাম। গেট দিয়ে ঢোকার সময় সব ভদ্র ফকিন্নিগুলো রাস্তা আটকে ধরল। ইরা আপুকে উদ্দেশ্য করে বললাম, এই যে বেয়ান সাহেব, কী চাই এখানে? বেশি না, 10,000 দিলেই হবে। আসতে না আসতেই ভিক্ষুকদের মতো বলছে, টাকা দেন। 10,000 টাকা কখনো চোখে দেখেছেন? অপমান করা হচ্ছে না, এই শোধ কিন্তু আমি নিবই। আড্ডা, আচ্ছা দিচ্ছি। পকেট থেকে 10 টাকা ইরাপুর হাতে দিয়ে বললাম, এটা কত? 10 টাকা। ওকে। আর একটা 1000 টাকা হাতে ধরিয়ে দিয়ে বললাম, এটা কত? 1000 টাকা। এই যে 10 আর এই যে 1000 দিয়ে হলো 10,000। এখন সরেন আপনারা, আপনাদেরটা বুঝে পেয়ে গেছেন। এটা চিট করা হলো, এটা হয়নি, এটা মানি না। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমরা আপনাদের টাকা বুঝিয়ে দিয়েছি, এখানে সবাই সাক্ষী। 10,000 টাকা দিয়েছি। এখন যদি না যেতে দেন তাহলে কিন্তু আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে, কারণ আমরা আপনাদের প্রাপ্য টাকা বুঝিয়ে দিয়েছি। আমার কথা শুনে সবাই সরে যেতেই চলে এলাম। সবার মুখ দেখার মতো ছিল, এবং বিশেষ করে ইরাপুর মুখ। কিন্তু ওরা আমাদের এমনভাবে ছেড়ে দিবে না, ঠিক জুতা চুরি করবে। দোস্ত, ওরা কিন্তু জুতা চুরি করতে পারে। দাঁড়া, নাস্তা শেষ করে ভাইয়ার জন্য এক জোড়া জুতো নিয়ে আসবো। ওদের কাছে কিন্তু হার মানা যাবে না। এটা ঠিক বলেছিস। তারপর ভিতরে চলে এলাম, এসে নাস্তা করলাম। নাস্তা শেষ করে ওর বাইক নিয়ে মার্কেটে গিয়ে চলে গেল। দেখতে দেখতে বিয়েটা শেষ হলো। যাবার সময় জুতা খুঁজে পাওয়া যাচ্ছে না। ইরা আপু আর ওর সাথে যেগুলো আছে ওরা মুখ টিপে হাসছে। ওদের কাছে গিয়ে বললাম, এই যে চুন্নিগুলো, জুতা দেন। মুখ সামলে কথা বলো, কোন দিক থেকে আমাদের চুন্নি মনে হচ্ছে? আমি জানি, এবং ভালো করে জানি আপনারাই জুতা সরিয়েছেন। ভালোভাবে বলছি, জুতা দিয়ে দেন। টাকা দিয়ে দাও, জুতা দিয়ে দিব। পারলে তোমার ভাইয়াকে খালি পায়ে নিয়ে যাও। কত চান শুনি? 20,000 লাগবে। ইরাপুর কথা শুনে ওনার দিকে ভুরু কুঁচকে তাকালাম। তারপর মুচকি হেসে বললাম, 2,000 নেন, তারপর জুতো জোড়া দিয়ে দিন। হবে না। আচ্ছা যাও, 15,000 দাও, তাহলে দিয়ে দিব। 3,000 দিব, নিলে নে, না হলে এটাও পাবেন না। 10,000 দিলে হবে, না হলে দিব না। ওকে, 5,000 টাকা দিব, নিবেন? 10,000 টাকায় লাগবে, না হলে হবে না। রাকিবকে ইশারা করতেই রাকিব চলে গেল। আমি মুচকি হাসতে লাগলাম। 3 মিনিট পরে রাকিব এসে ভাইয়ার পায়ে এসে জুতা পরিয়ে দিল। ইরার দিকে তাকিয়ে বললাম, ওটাও আপনারা পেলেন না? ইরাপুর মুখটাও এবার দেখার মতো। ভাইয়া চলো এবার যাওয়া যাক। তারপর একে একে করে গিয়ে সবাই গাড়িতে উঠতে লাগলো। ভাইয়াদের গাড়ি বাদে, আর আমি আর রাকিব বাদে সব গাড়ি চলে গেছে। কারো জন্য দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। ভাইয়ার কাছে গিয়ে বললাম, কী রে,
কার জন্য অপেক্ষা করছিস? ওকে, কথাটা শুনে তো আমার মনের ভিতরে লাড্ডু ফুটছে। আহা কি আনন্দ! আকাশে বাতাসে আমার লুঙ্গি উড়েছে আকাশে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ইরা আপুকে অনেক সুন্দর লাগছে। নীল রঙের গাউন আর নীল স্কার্ফ, উফস যা লাগছে না। হঠাৎ করে ধাক্কা অনুভব করলাম। দেখি রাকিব ধাক্কা দিচ্ছে। দেখেছিস ইরা আপুকে কত সুন্দর লাগছে? তা ঠিক আছে, কিন্তু এমনভাবে তাকিয়ে থাকার কি আছে? যে যা ভাবার ভাববে, ওইসব বাদ দে। কাছে আসতেই বললাম, বেআইন সেই লাগছে, একেবারে ঝাঁকা নাকা। দূর হ তুই তো। চোখ টিপ দিলাম। ইরাপু চোখ রাঙিয়ে গিয়ে ভাবির পাশে বসে গেল। তারপর সবাই চলে এলাম। বাসায় এসে বাসরঘর সাজানোর তোড়জোড় শুরু করলাম। বাসরঘর সাজাতে সাজাতে অনেক সময় চলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করলাম। ভাইয়া আর ওর বন্ধুরা ছাদে গিয়ে আড্ডা দিচ্ছে। ভাবলাম ভাইয়ার কাছে বাসরঘর সাজানোর জন্য টাকা নিব, কিন্তু পরে ভাবলাম থাক, দরকার নেই। এদিকে তো অনেক টাকাই দিয়েছে। দেখতে দেখতে রাত 12টা বাজলে ভাইয়া আসলো। ভাইয়া কিছু দিবি না, এমনি চলে যাবি? বাসর ঘরের খরচটা তো দে। সকালে নিস, এখন যা সর। বেস্ট অফ লাক। রাত তো অনেক হলো, আমিও গিয়ে ঘুমিয়ে পড়ি। রাকিব অনেক আগেই চলে গেছে, তাই রুমে এসে শুয়ে পড়লাম। ইরা আপুকে তেমন চোখে পড়েনি। জানি না কোথায় ঘাপটি মেরেছিল। সকালে যেমন করেই হোক রাজি করাতেই হবে, এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। দেখি ইরা আপু। ও ছাড়া ছাদে আর কেউ নেই, তাই পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, সকাল সকাল ছাদে কি করা হচ্ছে? আমার কথা শুনে চমকে উঠল। তুমি? ও, আশা করেননি বুঝি। তা যাই হোক, আমার ব্যাপারে কি ভাবলেন? তুমি তো তোমাকে তো গত পরশুদিন বলে দিয়েছি আমি তোমাকে ভালোবাসি না, আর তোমার প্রতি কোনো ফিলিংসও নেই। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, আর সত্যিই বলছি আমি আপনাকে ভালোবাসি। আমি সত্যি করে বলছি আমি তোমাকে ভালোবাসি না। তুমি বোঝার চেষ্টা করো। আর আমি যদি তোমাকে ভালোবাসতাম তাহলে অবশ্যই রাজি হতাম, তাই না? তুমি বাচ্চা মানুষ না যে বুঝবা না। আচ্ছা আমি গেলাম। ইরা আপুর হাত ধরলাম। কেন বুঝতে পারছেন না? আমি আপনাকে সত্যি খুব ভালোবাসি। হাত ছাড়ো, ব্যথা করছে। আপনি মিথ্যা বলছেন কেন? আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন। আর কেন আপনি বিষয়টা লুকাচ্ছেন বলেন? আকাশ ছাড়ো, অনেক ব্যথা করছে। বলেন ভালোবাসবেন। আমার হাত অনেক ব্যথা করছে। আকাশ! আব্বুর চিৎকার শুনে পিছনে ফিরলাম। সাথে সাথে ইরাপুর হাত ছেড়ে দিয়েছি। আমার ভিতরে শুকিয়ে গেছে। মনে হচ্ছে আজকে আমার শেষ দিন। আব্বু আমার কাছে এলো। খেয়াল করলাম ইরাপুর হাত থেকে রক্ত পড়ছে। মনে হয় শক্ত করে হাত ধরার ফলে কাচের চুড়ি ভেঙে হাত কেটে গেছে। আব্বু এসেই দুই গালে 2টা থাপ্পড় দিল। থাপ্পড় খেয়ে চোখে ঝাপসা দেখতে লাগলাম। আব্বু টি শার্টের কলার ধরে টানতে টানতে নিচে নিয়ে এলো। এসে জোরে করে ফেলে দিল। ধাক্কাটা সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম। আব্বু নিচে ফেলে দিয়ে লাথি দিতে লাগলো। এমন অবস্থা দেখে বাসার সবাই চলে এসেছে। ভাইয়া আম্মু আব্বুকে ধরে আটকাচ্ছে। এটা দেখে আব্বু রেগে বলতে লাগলো, তোমরা সরে যাও, না হলে তোমাদেরকেও মারতে বাধ্য হব। তোমরা সরে যাও, না হলে তোমাদেরকেও মারতে বাধ্য হব। ওর সাহস কী করে হয় মেহমানদের সাথে এমন ব্যবহার করার? যদি বাইরের লোক জানাজানি হয়ে যায় তাহলে মান সম্মান কোথায় যাবে? ইরা, তোর হাত থেকে রক্ত পড়ছে কেন? আব্বু আমাকে মেরেই যাচ্ছে। ভাবির এমন কথা শুনে সবাই ইরা আপুর দিকে তাকালো। আসলে আপু, আকাশ আমার হাত ধরেছিল, তাই চুড়ি ভেঙে হাত কেটে গেছে।
ছি, তুই এমন করেছিস? ও আমাদের মেহমান, ওর সাথে এমন করছিস? তো লজ্জা করবো না এমন করতে? ওদের বাসার সবাই জানলে মান সম্মান কোথায় যাবে ভেবে দেখলি না? প্লিজ আব্বু, এবার ছেড়ে দাও ওকে। ওকে আমি মেরেই ফেলবো। এর জন্য ওকে কলেজে মেরেছি, তাও ওর লজ্জা হয় না। এমন সন্তান থেকে না থাকাই ভালো। ইচ্ছে করছে ওকে মেরেই ফেলি। অনেক তো মারলা, আর মারলেও মরেই যাবে। প্লিজ আব্বু, ছাড়ো। আর এমন করবে না, আমি কথা দিচ্ছি। আর মারিও না। পিঠ অনেক ব্যথা করছে, সব লাথি পিঠের উপর পড়েছে। ভাইয়ার কথা শুনে আব্বু মাথা থামিয়ে বলল, এবারের মতো ওকে মাফ করে দিলাম। এরপর যদি এমন কিছু করে তাহলে ওকে খুন করব, আর না হলে ওকে ত্যায্য করে বাসা থেকে বের করে দিব। আল্লাহ আমার ঘরে এমন সন্তান কেন যে দিয়েছেন? এমন সন্তান জন্ম না হলেও পারত। এখন সবাই সবার কাজে যাও। ভাইয়া আমাকে ধরে উঠালো। শরীর অনেক ব্যথা করছে। ভাইয়াকে আস্তে আস্তে বললাম, অনেক ব্যথা করছে, আমি সহ্য করতে পারছি না। আমাকে কি হাসপাতালে নিয়ে যাবি? মনে হচ্ছে কোমর ভেঙে গেছে। কী সব বলছিস? সত্যি বলছি, অসহ্য ব্যথা করছে, আমি সহ্য করতে পারছি না। প্লিজ আমাকে হাসপাতালে নিয়ে চলো, না হলে হয়তো ব্যথায় আমি মরেই যাব। চুপ, আর এমন কথা বলবি না। আমি তোকে হাসপাতালে নিয়ে যাব। আম্মু দাঁড়িয়ে আছে, আমার কাছে আসছে না। সত্যি আজকে অনেক বেশি বেশি করে ফেলছি, আর তার শাস্তিও পেয়ে গেছি। এত মার খাচ্ছিস, তাও তোর একটু শিক্ষা হয় না? তোর কি একটু লজ্জা হয় না বলতো? আচ্ছা, হাঁটতে পারবি? আমি হাঁটতে পারবো না, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। মাথাটা কেমন করছে। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখি হাসপাতালে ভর্তি। চারপাশে অনেকেই আছে, আমি কারো দিকে তাকাচ্ছি না, লজ্জায় উপরের দিকে তাকাচ্ছি। কোনো হাড় ফাটেনি, অনেক আঘাত পেয়েছিস। ভালো তো, আমি আমার উপযুক্ত শাস্তি পেয়ে গেছি। কিন্তু এখানে সবাই কি করছে বুঝলাম না। আর সত্যি আমি অনেক লজ্জিত, ভাবি আমি অনেক লজ্জিত। এমন করা আমার ঠিক হয়নি। নার্স এসে একটা ইঞ্জেকশন দিল, তারপর সবাইকে যেতে বলে চলে গেল। রাকিবকে চোখের ইশারায় ডাকলাম, কয়টা বাজে রে? রাকিব ফোন বের করে বলল, 11টা বাজে। ভাইয়া তোরা এবার যেতে পারিস বাসায়, আবার অনুষ্ঠান আছে। আম্মুর দিকে তাকিয়ে দেখি চোখ লাল করে ফেলেছে, আর তেমনভাবে কারো দিকে তাকাইনি। আজকের অনুষ্ঠান ক্যান্সেল করে দিয়েছি, আর কোনো অনুষ্ঠান হবে না। এটা কিন্তু ঠিক করিসনি। শুধু শুধু আমার জন্য হাসি আনন্দটা বন্ধ হয়ে গেল। আচ্ছা সবাইকে যেতে বলতো, এত মানুষজন আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, সবাইকে যেতে বলছি। আম্মু আমার কাছে এলো, এসে বলল, এমন করিস কেন? আজকে তোর ব্যবহারের জন্য এমন অবস্থা। আমি সত্যি সরি, আমার জন্য এমন হলো। বলছিল না বাইরে পড়তে যাওয়ার জন্য? পাসপোর্ট তো আছে, ভিসা লাগাতে বলো, হয়তো 2-1 মাসে সুস্থ হয়ে যাব। আর তোমাকে আমার জন্য আব্বুর কাছে বকা খেতে হবে না। আচ্ছা কাঁদছো কেন? মরে তো আর যাইনি। চোখে অনেক ঘুম আসছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যাবে। এমন করে বলছিস কেন? চোখে অনেক ঘুম আসছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যাব। আমি জানি আমার জন্য আব্বুর কাছে অনেক বকা খেতে হয়েছে, আর হবে না। আমি চলে যাব। ঘুমে চোখ লেগে আসছে, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তারপর ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন শুধু ভাইয়া ভাবি আর রাকিবকে দেখলাম। তোরা এখানে যে? তোর কি হয়েছে? দেখ, তুই তো আমার সঙ্গী, তাই তুই যেখানে আমি সেখানে। তা ঠিক আছে, কিন্তু তোরা কেন এখানে? নতুন বিয়ে করেছিস, কোথায় একান্ত সময় কাটাবি তা না, এখানে বসে আছে। আচ্ছা ওই হিটলার কি একবারও আসছিল? এসেছিল তো, কেন বলতো? এমনিতেই
আচ্ছা তোরা যা, রাকিব আছে, তোরা তোদের মতো সময় কাটা, চিন্তা করিস না, শয়তানগুলোর তেমন কিছু হয় না। তুই কি কখনো শুধরাবি না? দেখ একটা প্রবাদ আছে, স্বভাব যায় না মলে, কয়লা যায় না ধুলে। যতই আমাকে বল চেঞ্জ হব না। একটু তো লজ্জা শরম কর। আর তুই কি সত্যি মালয়েশিয়া চলে যাবি? রাকিবের দিকে তাকালাম, তারপর বললাম সত্যি চলে যাব। দেখি বাইরে গিয়ে যদি একটু ভালো হয়। ওকে, তোর যেটা ভালো মনে হয় কর। তুই ভিসার ব্যবস্থা কর আর বাকি সবগুলো কাজ কর। আমি সুস্থ হতে হতেই মালয়েশিয়া চলে যাব। আর হ্যাঁ তোরা যা, রাকিব আমার সাথে থাকবে। আচ্ছা ঠিক আছে। আর যদি খিদে পায় তাহলে টিফিন বাটিতে খাবার রাখা আছে, খেয়ে নিস। ভাইয়া আর ভাবি চলে গেল, রাকিব থাকলো। সত্যি কি তুই বাইরে চলে যাবি? এক কাজ কর, তুইও চল, পাসপোর্ট বানাতে দে। কিন্তু এত তাড়াতাড়ি সব কিছু সম্ভব কীভাবে? ভাইয়াকে বললেই হবে, ওর ফ্রেন্ড পাসপোর্ট অফিসে জব করে। ওকে ঠিক আছে, বাসায় বলছি তাহলে। রাকিব বাসায় ফোন দিয়ে একটু সাইডে চলে গেল। এমনভাবে দেখতে দেখতে 15 দিন চলে গেল। এই কয়েকদিনে অনেকেই দেখে গেছে, কিন্তু কখনো ইরা আপু দেখতে আসেনি। মাঝে মধ্যে আব্বু এসেছিল, হাসপাতাল থেকে আজকেই রিলিজ দিল, এখন অনেকটাই সুস্থ। আমার আর রাকিবের পাসপোর্ট এবং ভিসা সব কিছু রেডি, এখন পুরোপুরি সুস্থ হলেই হবে। দুপুরে খেতে এলাম, কাউকে কিছু না বলে চেয়ার টেনে বসলাম। ভাবি খাবার দিল। থাকতে পারবি আমাদের ছেড়ে? না পারবার কি আছে? কি হয়েছিল সেদিন? কেন মেয়েটার সাথে এমন করেছিলি? তুমি তো জানো আমি কেমন ফাইজলামি করে ওর হাত ধরেছিলাম। আর তখনই ওই হিটলার কোথা থেকে ছাদে হাজির। কলেজেও ফাইজলামি করেছিলাম, তারপরেও আব্বুর কাছে গিয়ে বলে দিয়েছিল, সেদিনও অনেক মেরেছিল। কি? কবে? ওই জ্বর হয়েছিল না তখন, মায়ের করানো এমন জ্বর হয়েছিল। আমাকে একটাবার বলার প্রয়োজন মনে করিসনি? কি বলবো বলো, সে যাই হোক, ওগুলো বাদ দাও। আর 15 দিন পর চলে যাব। এখনো তো সুস্থ হোসনি, তার আগেই? ততদিনে অনেক সুস্থ হয়ে যাব। তারপর আর কিছু কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। এমনভাবে দেখতে দেখতে আরও 10 দিন চলে গেল। কলেজে যাইনি, হয়তো যেতে পারতাম কিন্তু যাইনি। রাকিব গেছে আর কলেজ শেষ করে আমার সাথে আড্ডাও দিয়েছে। ভাগ্য করে একটা বন্ধু পেয়েছি কলেজে। দাঁড়াও, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। জি বলুন। আকাশ এখন কেমন আছে? ভালো আছে। ওর নাম্বারটা দেওয়া যাবে? আচ্ছা আপু, আপনার লজ্জা করে না ওর নম্বর চাইতে? সেদিনের পর যদি আপনি নিজে থেকে কথা বলতে না যেতেন তাহলে হয়তো এমন কিছু হতো না। আর ও যে হাসপাতালে ছিল, একবারও দেখা করতে এসলেন। যদি সামান্য পরিমাণ আপনার ভেতরে লজ্জা থাকে তাহলে তাকে আপনি আর আকাশের সম্পর্কে কিছু বলতে আসবেন না। রাকিব ওখানে থেকে চলে আসে, ইরা ওখানে দাঁড়িয়ে কান্না করে দেয়।